সুধা প্রেজেন্স অশরীরীর আড্ডা আন্ডার দি ট্যাগলাইন সুধার ভৌতিক গল্পের ঝুলি ভয় কখনো ফিরে হয় না। সুধার ভৌতিক গল্পের ঝুলি থেকে আজকের গল্প স্মৃতির পিছুটা, লেখিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী। এই ভয়, এই রোমাঞ্চ, এই গল্প সবই যদি ভালো লাগে তবে অবশ্যই সুধার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট। তাহলে শুরু করা যাক। আকাশ রুদ্রর কাছে আংশিক কিছু কথা শোনার পর আবিরকে ফোন করে। হ্যালো ভাই, উঠেছিস ঘুম থেকে? হ্যাঁ ভাই, আমি অনেক সকালে উঠি। আমার তো আর রাতে উল্লাস করার মতো এনার্জি থাকে না। তা কাল শুনলাম তুই আর প্রেম নাকি ভালোই কাটালি। তা এত সকাল সকাল তোর ঘুম ভাঙলো কি করে? রুদ্র ফোন করেছিল, প্রেমের বাড়ি যেতে বললো। মালটার বোধ হয় আবার কোনো ব্যাগার বাই দিয়েছে। দেখ আবার, কাল তো গলা অবধি খেয়েছিল। বৌদিকে না কিছু বলেই ফেলেছে। চল গিয়ে সামলাই, তুই বরং প্রেমের বাড়িতে পৌঁছা। তখন প্রায় 9টা। প্রেমের বন্ধুরা খবর পেয়ে সকলেই ছুটে এসেছে। রুদ্র, দোয়েল, আকাশ, আবির, প্রিয়া সকলেই এসে গেছে। প্রেমের বাড়িতে এসে তারা মুখোমুখি হয়েছে এই বীভৎসতার। এটা কোনো সাধারণ খুন নয়, এটা কোনো ও রাগের ফলও নয়। এখানে কিছু আছে, কিছু যেটা চোখে দেখা যায় না কিন্তু রয়ে গেছে অদৃশ্যভাবে। এক রহস্যময় মৃত্যুতে হারিয়ে গেল এবার প্রেম। বলে না পাপ বাপকেও ছাড়ে না, তবে কি সেই পাপ নেক্সট কার নাম লেখা মৃত্যুর খাতায়? আজ আবার একটা স্যাটারডে, রাত 3:33 AM। আবির নিজের ঘরে ঘুমিয়ে এরম সময় ওর কানের কাছে কেউ যেন ওর নাম ধরে ডাকলো। ঘুমন্ত অবস্থায় কানের কাছে এমন ডাক শুনে আবির নড়ে উঠল। আবার কিছুক্ষণ পর এইবার ঘুমের ঘোরেই আবিরের মনে হচ্ছে কেউ যেন ওর গলা টিপে ধরেছে। ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। No! একটা পর্যায়ে আবির আর না পেরে উঠে বসে হাঁপাতে লাগলো। পাশের টেবিলে রাখা জলের গ্লাসটার থেকে জল খেতে গিয়ে হঠাৎ চোখ গেল সামনের ড্রেসিং টেবিলের আয়নার দিকে। কিছু একটা ভেবে আয়নার দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়। আয়নার ওপার থেকে কে যেন তার দিকে তাকিয়ে আছে। স্পষ্ট করে দেখতে দেখতে পেল এটা আর কেউ না, প্রেম। রাতের ফাঁকা রুমে এসির ঠান্ডার মধ্যেও আবিরের গা থেকে কাল ঘাম ছুটে যাচ্ছে। কাঁপা কাঁপা পায়ে বিছানা ছেড়ে নেমে এসে আয়নার সামনে দাঁড়ালো আবির। আয়নার ওপাশে দাঁড়িয়ে প্রেম ও সৌরভ।
আয়নার ওই পাশের প্রতিবিম্বরা তাকে দেখে হেসে উঠল এক ভয়ানক হাসি। আবির কিছু বলতে যাবে তার আগেই আয়নার ওপাশ থেকে প্রেমের প্রতিবিম্বটি বলে ওঠে, বেশ বেশ আর তিনজন তাহলেই চলে আয় ভাই, আর ভালো লাগে না তোকে ছাড়া। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে সেই আয়নাটার মধ্যে ফাটল দেখা যায়। এটা দেখার পর আবির এই মুহূর্তে কি করবে সেটা সে বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে আয়নার কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে আবিরের সারা শরীরে গেঁথে গেল, এক একটা টুকরো এক একটা অংশ। সবার প্রথম আটকালো তার সেই দুই চোখে, যে চোখ নেশার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল। আবিরের চোখের দুপাশ থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। কাতরাতে কাতরাতেই ভেঙে পড়া আয়নার কাছের দিকে চোখ পড়তেই আবঝাভাবে যতটুকু দেখতে পেল তাতেই সে হতভম্ব হয়ে গেল। ছোট কাচের টুকরোটিতে যে ব্যক্তির প্রতিবিম্ব দেখতে পাওয়া যাচ্ছে সে ঠিক আবিরের মাথার ওপর সিলিংয়ের ওপর উল্টো হয়ে হেঁটে হেঁটে এগোচ্ছে। বেদনা ভরা চোখে আবছা দৃষ্টিতে আবির ওপরের দিকে তাকালো। তাকাতেই সে ভয়ানক চেহারাটা তার চোখের সামনে উঠে এলো। সে আর কেউ না, সেই পরিচিত চেহারা। এবার শেষ সময় গড়িয়ে এসেছে। গায়ে সর্বশক্তি দিয়ে আবির নিজেকে ঠেলে ঠেলে পেছনে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় তার ওপরের দিকে হেঁটে হেঁটে সিলিংয়ের মাধ্যমে এগোচ্ছে সেই বীভৎস ভয়ানক সত্তাটি। আর তখনই চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ল আবিরের উপর সেই অশরীরী। রাত বাড়তে থাকলো। পড়ে রইল কাছের টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া আবিরের সেই ক্ষত বিক্ষত মৃতদেহ। ভোর 6:30। রুদ্রর ফোনে হঠাৎ করে ফোন এলো। রবিবারের সকাল, সবাই ঘুমে বিভোর। আজকে সবার ছুটি বলে কথা।
না ফোনটা, কোনো দরকারও তো হতে পারে। বারবার বাজছে, মেয়েটার তো ঘুম ভেঙে যাবে। উফ, এই রোববারটাও শান্তিতে কেউ ঘুমাতে দেয় না। খুব বিরক্ত নিয়ে ঘুমের ঘোরে ফোনটা তুলল। এর আগেও দুবার ফোন এসেছিল, কিন্তু ঘুমের ঘোরে সেটা তোলেনি। কিন্তু এখন হ্যালো রুদ্র। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে উঠল। রুদ্র, আমি আন্টি বলছি। আন্টি বলো, ভালো আছো? কবে ফিরছো? ফিরে তো সকালেই এসেছি, কিন্তু এখনো স্টেশনে দাঁড়িয়েই আছি। আবির বলেছিল নিতে আসবে, এখনো আসেনি, আর গাড়িও পাঠায়নি। আমি সেই থেকে ফোন করে যাচ্ছি, একবারও ফোন তুলছে না। কি জানি বাবা, কি ঘুমাচ্ছে। দেখ না বাবা, একটু ফোন করে, তোর ফোনটা যদি তোলে। ওটা তো কুম্ভকর্ণ। দাঁড়াও, আমি একবার দেখছি ফোন করে। প্রায় 5 থেকে 10 বার ফোন করলো রুদ্র আবিরকে। ধুর, তোলেই না ফোনটা। এবার বেশ চিন্তা হচ্ছে রুদ্রর। প্রায় 5 থেকে 10 বার ফোন করার পরেও ফোন ধরল না একবারের জন্য আবির। এদিকে দোয়েলেরও ঘুম ভেঙে গেছে। কি গো, ফোন তুললো আবির? না গো, কি জানি কি করছে। জানো তো দোয়েল, রবিবার এলেই না বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। কিছু হয়নি আবিরের, তুমি চিন্তা করো না, ও হয়তো ঘুমাচ্ছে। শোনো, আবির তো ফোন তুলছে না, বরং আমি গিয়ে আন্টি আঙ্কেলকে নিয়ে আবিরদের বাড়ি যাই। হ্যাঁ, তাই যাও বরং। রবিবার, রিচা তো আজ বাড়িতেই থাকবে। সাবধানে থেকো তোমরা, ফোনটা হাতের কাছেই রেখো। তুমি সাবধানে যাও, এত চিন্তা করো না। আঙ্কেল আন্টিকে সাবধানে বাড়ি নিয়ে এসো। আমরা ঠিক থাকবো, তুমি ভেবো না। আর তাছাড়া আমরা তো একা থাকবো না, মিনু দিয়েও আমার সাথে থাকবে। তুমি চিন্তা করো না, সাবধানে যেও। রুদ্র সঙ্গে সঙ্গে চলে গেল স্টেশনের দিকে। সেখান থেকে আঙ্কেল আন্টিকে নিয়ে চলে যাবে আবিরের বাড়ির দিকে। বাড়িতে রিচা, দোয়েল এবং রুদ্রর বাড়ির একজন পরিচালিকা মিনতি দিয়েই রয়ে গেল। বেশ কিছুক্ষণের মধ্যে আবিরের মা বাবাকে নিয়ে আবিরের বাড়িতে পৌঁছে গেল রুদ্র। সদর দরজার কাছে কলিং বেল বাজানোর পরও আবির অনেকক্ষণ দরজা খুলল না। এই আবির, দরজাটা খোল। এখনো ঘুমিয়ে আছিস? 8টা বাজতে চললো। কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? আবির, এই আবির, কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? না, এত চিৎকার চেঁচামেচির পরও আবির দরজা খুলতে এলো না। তবে পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে গেছে। কেউ কেউ তো নিজেদের ঘর থেকে বেরিয়ে উকি মেরে দেখতে শুরু করেছে। বাবাই, খোল দরজাটা, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি। কিরে, শুনতে পাচ্ছিস? এই আবির, এই বাবাই, খোল দরজাটা। বাবু, দরজাটা খোলো। তুমি কি শুনতে পাচ্ছ না? বয়সটাই বেড়েছে, তাও তোমার ছেলে মানুষই যায়নি। বাবু, খোলো দরজাটা। এই বাবু, বাবু! চিন্তিত আর ব্যস্তত হয়ে এবার সবাই মিলে দরজাটা ভাঙতে শুরু করল। দরজা ভাঙতেই রুদ্র উঠে গেল আবিরের রুমের দিকে। রুমের দরজা ধাক্কা দেওয়ার পরও দরজাটা খুলল না। রুদ্র এবার জোরে ধাক্কা দিয়ে দরজাটাকে ভেঙে ঢুকতেই ঘরের বীভৎস দৃশ্য দেখে আবিরের মা চিৎকার করে উঠল। আবিরের বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। চোখের সামনে নিজের সন্তানের ক্ষতবিক্ষত দেহ
সহ্য করতে না পেরে জ্ঞান হারালো আবিরের মা। এক ঘন্টা পেরিয়ে গেছে, আবিরের মায়ের জ্ঞান ফিরেছে। সবাই এসে উপস্থিত হয়েছে তাদের বাড়িতে। পাড়া প্রতিবেশী, আবিরের আরও কিছু বন্ধু, অফিসের কলিগ, আবিরের দূর সম্পর্কের পরিবারের লোক পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। আবিরের বাড়িতে বেশি কেউ নেই, শুধু ছিল তার মা আর বাবা। তারা বাড়িতে ছিলেন না, দেশের বাড়ি গিয়েছিলেন জমি বিক্রির কোন একটা কাজে। ফিরে এসে ছেলের এমন বিভৎস মৃত্যু দৃশ্য দেখেছেন। আবিরের মায়ের চোখ শুনলে ক্ষতবিক্ষত মন নিয়ে সামনে তাকিয়ে আছেন, কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন না কিছুই, এবং তার বাবা পুরো পাথরের মতো হয়ে গেছে। ইন্সপেক্টর অর্জুন এসেছেন। যতই হোক সবকটা বন্ধু এক এক করে মৃত্যু হচ্ছে বলে কথা, আর কিছুটা একই রকম ভাবে হচ্ছে বলে কথা। এটা খুন নয় সঞ্জয়, এটা একটা বার্তা আমাদের জন্য। স্যার, আপনি কি বলছেন? খুনি কি এখনো কাছেই আছে? হয়তো জানে কিংবা জানে না কখন কোথায় আমরা পৌঁছবো। ঠিক বলছেন স্যার, যেন কেউ খুব নিখুঁতভাবে সব পরিষ্কার করে দিয়ে গেছে। আর মুখটা দেখেছো? ভয় এতটাই ছিল যে চোখটা এখনো বিস্ফারিত। স্যার, এই মুখের দিকে তাকানো যাচ্ছে না। এমন অভিব্যক্তি আমি আগে কখনো দেখিনি, যেন মৃত্যুর আগে কিছু দেখে আতঙ্কে পাথর হয়ে গিয়েছিল। তাহলে খেলাটা কেউ বড্ড নির্ভুল খেলছে। দেখো, এখানে কিছু আঁকা আছে, পুড়ে যাওয়া চামড়ার উপর চিহ্ন। স্যার, ঠিক এই রকম চিহ্ন আগের মৃতদেহটার হাতের তালুতে ছিল। তাতে লেখা ছিল 4, আর তার আগে যিনি মারা গিয়েছিলেন তার পায়ের তলে লেখা ছিল 5। আর এখানে তো লেখা আছে 3। কি বুঝছেন স্যার? তবে কি আরো 2জন বাকি? সুধা প্রেজেন্স অশরীরীর আড্ডা, ভয় কখনো ফিকে হয় না। আপনারা শুনছেন গল্প স্মৃতির পিছুটান। আজকে এই পর্যন্তই। গল্পের পরবর্তী অংশ জানার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সুধা অফিসিয়ালসে। ফিরে আসছি পরের রবিবার গল্পের 5ম পর্ব নিয়ে।